হ্যালো ভিউয়ার্স, উত্তর মেরু থেকে মাত্র 1300 কিলোমিটার দূরে হাড় কাঁপানো ঠান্ডা, চারদিকে শুধু বরফ আর বরফ। তার মাঝখানে জনমানবহীন এক দ্বীপে মাটির 120 মিটার গভীরে লুকিয়ে আছে মানব ইতিহাসের অন্যতম মূল্যবান সম্পদ। না, এখানে কোনো সোনাদানা হীরা জহরত কিছুই নাই। এখানে যা আছে তা সোনার চেয়েও দামি। যদি কালকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যদি পারমাণবিক বোমা মেরে সব ধ্বংস করে দেওয়া হয়, অথবা জলবায়ু পরিবর্তনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়, তবুও মানব জাতিকে আবার একটা সুযোগ দেয়া বা মানব সভ্যতার জন্য আর একটা রিস্টার্ট নেওয়ার শেষ চাবিকাঠি রাখা আছে এখানেই। নরওয়ের স্পিটসবার্জেন দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সিন্দুক, সভালবার্ড গ্লোবাল সিড ভল্ট, মিডিয়া যাকে বলে ডুমসডে ভল্ট। বর্তমানে এই ভল্টে 1.3 মিলিয়নেরও বেশি ফসল এবং শস্যের বীজের স্যাম্পল আছে, যা মানব ইতিহাসের 13,000 বছরেরও বেশি কৃষি ইতিহাসের সাক্ষী। চলুন আজ এই সিন্ধুকের তালা খোলা যাক। জায়গাটা সাধারণ কোনো গোডাউন নয়, এটি একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল। নরওয়ে সরকার এই ভল্ট বানাতে খরচ করেছে প্রায় 9 মিলিয়ন মার্কিন ডলার। ভল্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক 130 মিটার উঁচুতে বানানো। কেন জানেন? যদি পৃথিবীর সব বরফ গলে যায়, সুনামিতে সব তলিয়ে যায়, তবু এই ভল্টে যাতে পানি না ঢোকে। পাহাড়ের নাম প্লাচোবার্গেট। এই পাহাড়ের পাথর আর পার্মাফ্রস্ট বরফের স্তর একে প্রাকৃতিকভাবেই ঠান্ডা রাখে। ভেতরে ঢোকার জন্য আপনাকে 100 মিটার লম্বা একটি স্টিলের টানেল পাড়ি দিতে হবে। তারপর পাবেন বিশাল এক দরজা। রিক্টার স্কেলে 10 মাত্রার ভূমিকম্প হলেও এই জায়গার কিচ্ছু হবে না। এমনকি মিসাইল হামলার হাত থেকেও এটি সুরক্ষিত। ভেতরের তাপমাত্রা সবসময় -18 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায়, এখানকার প্রাকৃতিক ঠান্ডাই শস্য বীজগুলোকে আরও 200 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে। এখন প্রশ্ন হলো, এত নাটকীয়তার কি দরকার? আমরা কি বাজার থেকে যে কোনো শস্যের বীজ কিনতে পারি না? উত্তর হলো না। গত 100 বছরে আমরা আমাদের শস্যের বৈচিত্র্যের 75% হারিয়ে ফেলছি। বিশ্বাস হচ্ছে না? এক সময় হাজার রকমের ধান, গম আর ভুট্টা ছিল, কিন্তু গ্রিন রেভলিউশনের নামে আমরা ফলন বাড়ানোর জন্য মাত্র কয়েকটি নির্দিষ্ট জাতের ফসলের চাষ শুরু করলাম, বাকিরা হারিয়ে গেল। এখন ভাবুন, যদি এমন কোনো পোকার উপদ্রব হয় বা এমন কোনো ভাইরাস আসে যা আমাদের এই কয়েকটি জাতের ফসলকে মেরে ফেলে, তখন পুরো পৃথিবী কিন্তু না খেয়ে মরবে। ইতিমধ্যে ইরাকে এবং আফগানিস্তানে তাদের নিজস্ব যেসব সিড ব্যাংকগুলো ছিল তা যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। ফিলিপাইনের সিড ব্যাংক বন্যায় ভেসে গেছে। তাই প্রতিটি দেশের দরকার ছিল একটি ব্যাকআপ বা ব্যাকআপেরও ব্যাকআপ। এই ভল্টের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ব্ল্যাক বক্স সিস্টেম। এখানে পৃথিবীর প্রায় সব দেশ তাদের বীজ জমা রাখে, এমনকি উত্তর কোরিয়াও তাদের বীজ এখানে জমা রেখেছে। মজার ব্যাপার হলো, উত্তর কোরিয়ার বাক্সের পাশেই হয়তো রাখা আছে আমেরিকার বাক্স। বাইরে তারা একে অপরকে নিউক্লিয়ার বোমা হামলার হুমকি দিচ্ছে, কিন্তু এখানে তাদের ফসলের বীজ শান্তিতে পাশাপাশি সহাবস্থান করতেছে। এখানে নরওয়ে শুধু বাড়িওয়ালা বা ল্যান্ডলর্ড। বাক্সের ভেতরে কি আছে তা নরওয়ে সরকার জানেও না। একমাত্র যে দেশ এখানে জমা রেখেছে সেই দেশেরই অধিকার আছে সেই বাক্স খোলার। এটা একটা ডিমিলিটারাইজ জোন বা অস্ত্রমুক্ত এলাকা। এখানে কোনো রাজনীতি নেই, বা অন্তত সেটাই বলা হয়। কিন্তু 2017 সালে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এই ভল্টকে বলা হয়েছিল ইমপ্রেগনেবল। প্রকৃতি তাকে চ্যালেঞ্জ জানালো। ভল্টটি বানানো হয়েছিল ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন থেকে মানব জাতিকে বাঁচাতে, কিন্তু আইরনি হলো ক্লাইমেট চেঞ্জ নিজেই ভল্টকে আক্রমণ করলো। 2016 থেকে 2017 সালের শীতকাল ছিল অস্বাভাবিক রকমের গরম, মানে শীতকালের তুলনায় আর কি। স্পিটসবার্গেনের তাপমাত্রা এভারেজ তাপমাত্রার চেয়ে 7 ডিগ্রি বেড়ে গেল। বরফের বদলে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ভল্টের প্রবেশপথের চারপাশের পার্মাফ্রস্ট গলে গেল। টানেলের ভেতরে পানি ঢুকে পড়ল। প্রায় 15 মিটার পর্যন্ত পানি ঢুকে গিয়েছিল, এবং এই ঢুকে যাওয়া পানি বরফের গ্লেশিয়ার তৈরি করে ফেলল। ভাগ্য ভালো, পানি মূল ভল্ট পর্যন্ত পৌঁছায়নি। বীজগুলো বেঁচে গিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়াররা ভয় পেয়ে গেলেন। তাদের ফেল সেফ সিস্টেম ফেল করেছে।
এরপর নরওয়ে সরকার আরও 100 মিলিয়ন ক্রোনার বা প্রায় 11.7 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে পুরো ভল্টকে ওয়াটারপ্রুফ করেছে এবং নতুন করে সাজানো হয়েছে। এখন সেখানে পাম্প বসানো হয়েছে। অনেকে বলতো এসব ভল্ট ফালতু, কেয়ামত তো আর কালকেই হচ্ছে না, কিন্তু 2015 সালে প্রমাণ হলো সভালবার্ড কতটা জরুরি। সিরিয়া গৃহযুদ্ধ তখন চরমে। আলেপ্পো শহর ছিল ইকার্ডার জিন ব্যাংক। সেখানে ছিল শুষ্ক অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গম এবং বার্লির ব্রিজ। বোমাবর্ষণে সেই ল্যাবরেটরি ধ্বংসের মুখে পড়ে। বিজ্ঞানীরা জানতেন এই বীজগুলো হারিয়ে গেলে আর কখনো পাওয়া যাবে না। তখন তারা সভালবার্ডের কাছে গেলেন। ইতিহাসে প্রথমবারের মতো ভল্ট থেকে বীজ বের করে আনা হলো। রাতের অন্ধকারে 128টি বাক্সে করে 3800 জাতের বীজ লেবানন এবং মরক্কোতে নিয়ে যাওয়া হলো। সেখানে সেগুলো চাষ করা হলো। সেই বীজ থেকে আবার নতুন বীজ তৈরি করা হলো। সিরিয়াতে যেসব ফসলের বীজ ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলো সভালবার্ডের কারণে আবার পুনর্জন্ম পেল। পরে 2019 সালে সেই বীজগুলোর নতুন ব্যাকআপ তৈরি করে আবার নরওয়ের সেই ভল্টে ফেরত পাঠানো হয়। মিশন সাকসেসফুল। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। এখন প্রশ্ন হলো, এই ভল্টের পেছনে বা এইসব প্রজেক্ট চালাতে টাকা ঢালতেছে কারা? ডোনার লিজ দেখলে আপনার চোখ কপালে উঠবে। সেখানে আছে সিনজেন্টা, ডুপন্টের মতো জায়ান্ট কর্পোরেশন, আছে বিল গেটসের ফাউন্ডেশন। সমালোচকরা বলতেছে এটা কি শুধুই মানব সেবা, নাকি ভবিষ্যতে বীজের উপর মনোপলি বা একচ্ছত্র অধিকার বজায় রাখার নয়া কোনো কৌশল? অনেক অ্যাক্টিভিস্ট আবার ভয় পাচ্ছেন বায়োপাইরেসির। তার মানে হলো গরিব দেশের কৃষকদের কাছ থেকে বীজ সংগ্রহ করে তার ল্যাবে নিয়ে প্যাটেন্ট করে আবার তাদের কাছেই চড়া দামে বীজ বিক্রি করার পায়তারা চলতেছে এইসবে। যদিও ভল্ট কর্তৃপক্ষ বলতেছে তাদের নিয়ম অনুযায়ী এটা অসম্ভব। সভালবার্ডের প্রবেশমুখে শিল্পী ডাইভেকিসানের তৈরি করা আর্ট জলজল করতেছে। এর মানে হলো পারপেচুয়াল রিপারকেশন। শীতের রাতে এটি হীরার মতো আলো দেয়। এই ভল্ট একটি প্যারাডক্স। এটি আমাদের ভয়ের প্রতীক, কারণ আমরা জানি পৃথিবী ধ্বংস হতে পারে মানুষের খামখেয়ালিতে। আবার এটি আশারও প্রতীক, কারণ মানবসৃষ্ট কোনো ভয়ঙ্কর ক্যাটাস্ট্রফি হলে আমাদের ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকতেছে। 120 মিটার মাটির নিচে নিস্তব্ধ অন্ধকারে আমাদের আগামী দিনের রুটি রুজি এখন শান্তিতে ঘুমাচ্ছে। অপেক্ষা শুধু সঠিক সময়ের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন এই ভল্ট আদতে আমাদের কোনো উপকারে আসবে বা আমাদের ক্যাটাস্ট্রফি থেকে বাঁচাতে পারবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।